আমরা তো এখনো লিভিনে আছি। হ্যাঁ, বাচ্চাকে কারণ সাক্ষী রেখেই সাত পাকে ঘুরবো। বাচ্চাদের একটা হচ্ছে আচ্ছা, আমি ত্বকের প্রতি কোনোদিনই কাজ করেছি, শুধু কাজ করিনি, আমি একটা একটা আইস টাবের মধ্যে ঝাঁপিয়েও দিচ্ছি। না, আমার হয়ে শুধু গেছে। আমার খুব খারাপ লাগে শুধু একটা মানুষেরই জন্য এই বাড়িতে, সেটা হচ্ছে আমার দিদা। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি একদম বেডরুমের মধ্যে বসে গল্প করছি। তার কারণ আমি যার সঙ্গে গল্প করছি মানে করব আর কি, আম, তাকে একটা বাইরে ঘরে সোফার মধ্যে বসিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা গল্প করানোটা খুব অমানবিক হয়ে যাবে। তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে, ও রিল্যাক্স করে কথা বলতে পারবে, তো সেরকম ভাবেই আমরা কথা বলবো। তো ওর মানে ভীষণ কেয়ারিং স্বামী, আহ, এবং আমাকে এইটা বুদ্ধিটাই দিল যে নিবেদিতা দি তুমি খাটে বসে কথা বলো, তাহলে অহনার সুবিধা হবে। তো আমরা উঠে গেলাম কি ঠিক আছে, খুবই ভালো। আমরা তো খাটে বসে মানে গল্প করতে বাঙালিরা অভ্যস্ত, সুতরাং সেই প্রথা মেনেই আমাদের আসন্ন প্রসবা অহনা দত্তের সঙ্গে আমরা আজকে গল্প করতে বসেছি, অ্যালং উইথ হিজ হাজবেন্ড, মানে ভেরি কেয়ারিং হাজবেন্ড দীপঙ্কর রায়। রায়। হ্যালো, নমস্কার, তুমিও বলে দাও। নমস্কার। আশা করি সবাই ভালো আছে, তুমি ভালো আছো? ভালো আছি বাবু। আহ, আমিও খুব ভালো আছি, ও খুব ভালো আছে, চিনিও খুব ভালো আছে। হ্যাঁ, তোরা তো আর শুধু কেয়ারিং হাজবেন্ড না, মানে অহনাও সমান কেয়ারিং। কেয়ারিং। মানে ও হ্যাঁ ভীষণ কেয়ার করে, শুধু আমাকে না, পুরো পরিবারের। হ্যাঁ হ্যাঁ। মাইকটা কাছে ধরি। পুরো পরিবারের। তো আমি 11 মাস ঠিক আগে তোমার ইন্টারভিউটা নিয়েছিলাম। তখন একটা আমাকে চুপি চুপি রাখা হয়েছিল যে আমরা এখন লিভিনে আছি, আর তারপরে আমরা বিয়ে করব, অ্যান্ড এই সমস্ত কথা। তো আজকে একটু ফাঁস করে দেয়া যাক যে কত তারিখে তোমাদের বিয়ে হয়েছে আর কবে বিয়ে হয়েছে সেটা। আমরা তো এখনো লিভিনে আছি। না, লিভিনে তো থাকতেই হবে। হ্যাঁ আমরা তো এখনো লিভিনে আছি, এখনো লিভিন করছি। দুটো বাচ্চা হয়ে গেছে, আরেকটা বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। লিভিনে ডেটটা আমরা বলো। সারা জীবনই থাকবো। তখন যেটা হয়েছে, মানে আমাদের বিয়ের খবরটা ভীষণ ব্যক্তিগতই রেখেছি। তার কারণগুলোই হচ্ছে তখন, মানে সেই সময় সিচুয়েশনটা এমন ছিল না, আমি মানে জানি সেটা, যে হ্যাঁ। কারণে সেই সময় বলাটা, মানে আমাদের মনে হয়নি সবাইকে ঠিক হবে, কারণ সেই সময় ভীষণ মানুষ নেগেটিভ কথা বলছিল যে কোনো আবার একটা বিয়ের মতো মানে এত সুন্দর জিনিস কিনে তখনও মানুষ নেগেটিভ কথাই বলতো। তো আমরা ওইটাকে তখন একদম ব্যক্তিগত রেখেছি। আমরা মানে বলতে গেলে দু একজন বন্ধু বান্ধব যারা খুব ক্লোজ, মানে ফ্যামিলি বললে চলে, এরকম বন্ধু বান্ধব ছাড়া কেউ জানতো না। হ্যাঁ, সেটা তারিখটা কত ছিল? 13 ডিসেম্বর 2023। আচ্ছা, 13 ডিসেম্বর। হ্যাঁ, আর 2023, ঠিক আছে। তো সেটা অনুষ্ঠানটা কিরকম হয়েছিল, ঘরোয়া? হ্যাঁ, একদমই একদম ঘরোয়া। ঘরোয়া, একদম ঘরোয়া, একদম বাড়িতে জাস্ট আমার মানে একজন বন্ধু গেছিল, তার হাজবেন্ড গেছিল এবং তার মা। আর হুম। মানে আর এক্স্যাক্টলি বিয়ে বলতে যেটা বোঝায় আমরা সেটাই করেছি। মানে সইটা করেছি আর কি, তাতেই বিয়েটা হয়ে গেছে। মানে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি রেজিস্ট্রি, হ্যাঁ, মানে হ্যাঁ, সামাজিক ওইভাবে আমাদের করা আজকাল হয়, আকার সোশ্যালটা দিনে করা আর না হয়নি। করাই উচিত। হ্যাঁ, না না, না করা উচিত না, করব, করবো তখন করবো। টাকা ছিল না বলে হ্যাঁ, করিনি। কবে করবে সেটা? করব যেদিন টাকা হবে, সেদিন, যেদিন সে- অনেক অনেক টাকা হবে মানুষকে খাওয়ানোর, সেদিন করবো। হ্যাঁ, ও আমরা মা! চাই আমাদের বিয়েতে সবাই একটু খুব ভালো খাওয়াবো সবাইকে। তো সেটা বাজেট করে যা দেখেছি, সেটা এখন আর্ন করতে সময় লাগবে। এটা তো পুরো বিদেশের মতো হয়ে যাচ্ছে। মানে আগে একটা রেজিস্ট্রিটা তো বলো, আগে বাচ্চাটা হয়ে ভালো যাচ্ছে, তো, বাচ্চা বাচ্চাটা খুব সাক্ষী ভালো, থাকলো, খুব হ্যাঁ। ভালো, হ্যাঁ। হ্যাঁ, বাচ্চাকে কারণ সাক্ষী রেখেই সাত পাকে ঘুরবো। বাচ্চাদের একটা কমপ্লেন থাকে, তার থেকে বড় কথা হচ্ছে বাচ্চারা যখন একটু বড় হয় তখন অনেকে এটা মজা করে বাচ্চাদের সাথে। তো মা বাবা মা বিয়ের বেটি ছবিতে ছবিতে তোকে 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 দেখিনি, হ্যাঁ। ও এইটা সহ্য করবে না। ও আবার বিয়ের ছবিতেও থাকবো। মা বাবা বিয়ের সো ছবিতেও থাকে। সুইট, সো সুইট। তো তোমরা, তোমার মোটামুটি এখন ডায়েটটা কিরকম চলছে? ডায়েট, হুম। ডায়েট। ওকে ডক্টর খুব স্ট্রিক্ট ডায়েট দিয়েছে, বলেছে যখন যেটা ইচ্ছা হবে খাবে।
তবুও কিরকম খেতে ইচ্ছা করছে এখন? যা ইচ্ছা। উম, যা মাঝে বেশি মাঝে সল্টি, মাঝে মাঝে সুইট, হ্যাঁ মাঝে হ্যাঁ মাঝে কিছুই না, মাঝে মাঝে অনেক কিছু। মানে পেট ভর্তি থাকলেও মনে হচ্ছে খাই, আর হুম। খালি থাকলেও মনে হচ্ছে না খাই। হ্যাঁ। তবে মানে ওরা যেটা দেখছি মানে সুইটের উপর ক্রেভিংটা বেশি তাই? এখন। হ্যাঁ আম- মাঝে মাঝে ওরকম হ্যাঁ শুধু এরকম না, কিন্তু কিন্তু মানে আমি যেটা শুনে এসেছি সেই ছোটবেলা থেকে আর কি, আচার যে খায়। হ্যাঁ মানে প্রেগনেন্সি মানেই হচ্ছে আচার আমি ত্বকের প্রতি, কোনোদিনই খাই না। ত্বকের মানে প্রতি একটা আচার ব্যাপার। আচার খাওয়াটা হয়নি? না না না, ও কিন্তু ওমা, তাহলে তো হিন্দি সিনেমায় মানে ব্যাপারটা দাঁড়ালোই না। না, হিন্দি সিনেমা আচার তো না, জীবনটা তো হিন্দি সিনেমা না, জীবনটা বাংলা সিনেমা হচ্ছে না। বাংলা কমার্শিয়াল সিনেমাও না। না একদমই তাই। হ্যাঁ, জীবনটা হচ্ছে বাংলা ফিচার ফিল্ম আর কি, যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে যায়। সেটা তো হ্যাঁ, সেটা আমি রিয়েলাইজ করেছি। একটা অদ্ভুত দেখেছো তোমার বিয়ে হয়েছে যে তুমি আম, সন্তান করলে আর তারপরেই তোমার সন্তান সন্তান আসছে। হয়ে গেল, সন্তান হ্যাঁ, করতে করতেই মনে হয় সন্তান হয়ে গেল। সন্তান। হ্যাঁ, তোমার মিঠুনদার সঙ্গে একটু এক্সপেরিয়েন্সটা শুনবো। হ্যাঁ, এত ডেফিনেটলি। এত একটা প্রচন্ড হিট ছবি হলো এবং তুমি এত ভালো একটা স্কোপ পেলে এবং তারপরেই তুমি প্রেগনেন্ট হলে, হুম। তো সেটাতে তোমার মনে হয় যে তোমার কেরিয়ার, মনে হয় না কিছু এসব এসে না যাবে? না না, এই প্রশ্নটা ভীষণই ভ্যালিড। না সন্তান আমার 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 মানে সরি না মানে বলো। আমার ওপিনিয়ন হচ্ছে মানে সন্তান, পরিবার, বাবা মা এগুলো পার্ট অফ কেরিয়ার, হুম। এটা বাইরে তো আলাদা করে না। না তাহলে সুতরাং কেরিয়ার শুধু একটা মানুষ কাজে যাবে সেখানেই সফলতা পাবে এটাই কেরিয়ার কি? না না, আমার মনে হয় এটা কিসের না। জন্য কেরিয়ার করি আমরা? হ্যাঁ, কারণ আমার মনে হয় এগুলো সব মিলিয়ে কেরিয়ার। হ্যাঁ, এবার তুমি তুই একটু বল। বলো এটা নিয়ে। না, আমি এটাই বলবো যে কোয়েশ্চেনটা ভীষণই ভ্যালিড। আমি এটাকে জীবনে ইগনোর করব না যে এই প্রশ্নটা আমাকে করো না, বা এটাতে আমার ভীষণ ইগো হার্ট না হচ্ছে বা একদমই তাই। এরকম কিছু না। প্রশ্নটা খুবই ভ্যালিড, কারণ আমাদের ভারতবর্ষে বলো বা বিদেশে বলো, অনেক অনেক মহিলারা এরকম হয় যে বাচ্চা হওয়ার পর কেরিয়ার ছেড়ে দেয়, বা তারা প্রায়োরিটি দেয় ফ্যামিলিটাকে। আর আমি সেটাকে ভীষণভাবে রেসপেক্ট করি। আর এই প্রশ্নটা যে আমার কাছে আসবে সেটাও ভীষণ স্বাভাবিক, যে আফটার বেবি তুমি কি কেরিয়ার ড্রপ করতে চাইছো, বা তুমি কি মানে আর কাজ করবে না। তো সেটা আহ, আহ, আমি বলবো যে একদমই না। কারণ আমার কাছে দুটোই প্রায়োরিটি। আমার ফ্যামিলি যেরকম প্রায়োরিটি, আমার কাজটাও সেরকম প্রায়োরিটি। আর আমি আমার প্রত্যেকটা লাইফের ফেজ জাস্ট এনজয় করতে চাই, মানে সত্যি আমি হ্যাঁ, ভীষণভাবে এনজয় করতে চাই। আমি যেরকম আম, আমার লাভ লাইফটা ভীষণ এনজয় করেছি, এখনো করছি, আগামী দিনেও করব। আম, আমরা মানে এভরিডে চেষ্টা করি যাতে রিলেশনশিপটাকে কিভাবে বেটার করা যায়, যাতে আরো এফর্টস দেওয়া যায়, যাতে বোরিং না লাগে। তো ঠিক সেরকম ভাবেই আমার মনে হয় যে আমি দিস ইজ অলসো আ ফেজ, এটাকে আমি থারলি এনজয় করেছি। আর আমি সত্যি ভাবতে পারিনি যে আমি এত এনজয় করব। আমি ভেবেছিলাম যে আমি শুধু কাজই করব, শুধু কাজই করব, আমি রেস্ট পাবো না একটু। মানে যেরকম ইজ ইট এ ওয়ার্কাহলিক প্ল্যান্ড আমি। প্ল্যান্ড প্ল্যান্ড ইট ইজ প্রেগনেন্সি? প্ল্যান্ড বাই গড। ও, তো আহ, আহ, মানে আমি সবসময় এটাই ভেবেছি, বাট না, আমার প্রেগনেন্সিতে আমি ভীষণ এনজয় করেছি, সারাদিন শুয়ে থেকেছি, যেটা ইচ্ছা খেয়েছি, কাজও করেছি। মানে যেভাবে যতটা সাকসেসফুল হওয়া যায় একটা প্রেগনেন্সির ফেজে, আমি বলবো আমি ততটাই হয়েছি। সো আই এম ভেরি গ্রেটফুল। তোমার মানে কোনো কাজ করতে করতে কি তুমি প্রেগনেন্সিটা হয়েছে, নাকি না কোনো কাজটা শেষ করেছো বসে আছো সেরকম সময়? না, বসার তো কোনো ব্যাপারই নেই, কারণ সেটাই বলছি। অনুরাগের ছোঁয়া আমাদের এখনো চলছে, এখনো হিট সিরিয়াল, সবাই মানে ওই জানে। সময় তোমাকে প্রেগনেন্সির জন্য একটু সরতে হয়েছে তো? সরতে হয়েছে বলতে হ্যাঁ, মানে ডেফিনেটলি আমি আমার প্ল্যানিং ছিল যে আমি এভরিডে কাজটা করব না। কারণ ডেইলি সোপে তো তোমাকে এভরিডে কাজ করতে হ্যাঁ, একটা পার্টিকুলার টাইম দিতেই হয়। আর আমার মনে হচ্ছে আমি সেটা একটু কম করলে আমার সুবিধা। বাট তা বাদে আমি যখন থেকে সিরিয়াল অফ হয়েছে, বা প্রডিউসার্সরা ভেবেছে যে এই সময় আমাকে একটু অফ করা উচিত, একটু রেস্ট দেওয়া উচিত, তো সেই সময়। মানে সেটা কি প্রেগনেন্সির জন্যই ভেবেছে? হ্যাঁ, ডেফিনেটলি। ও, সেটাই বলছি, হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেটলি। আর তারপরে যে আমি বসে ছিলাম এরকম না, আমি শোজ করেছি কতদিন। আমি আম, এখনো আমার লাস্ট শুট হয়েছে 28 লাস্ট 28 আর কি, 28 জুন।
হুম। ফটোশুট, তো আমি এগুলো না আমি না, constant ফটোশুট তো করছি। তুমি তো সারাক্ষণই করছো, হ্যাঁ, তো ওটা মানে নিয়ে কোনো কাজের কথা মধ্যে না। আমি আমি বলছি যে মানে দেখেছি। তোমার সিরিয়াল বা ফিল্ম এগুলোর না জন্য। না, আমাকে মানে প্রেগনেন্সির জন্য আমাকে কিছুর থেকে ব্রেক নিতে হয়নি, বা আমাকে প্রেগনেন্সির জন্য কেউ আউট করে দেয়নি যে এটা না না, হবে না, আউট তো বা কেউ না করে না না। না, আমার কোনো প্রজেক্ট ক্যান্সেল হয়নি প্রেগনেন্সির জন্য। হুম। ভীষণ স্মুথলি আমি যেটা না, বললাম সবাই যে অ্যাডজাস্ট প্রেগনেন্সির করছে। মধ্যেও তো মানে ওখানে অনুরাগের ছোঁয়া কাজ করেছো তো? করেছি, হ্যাঁ। আমি ভীষণ আমি একদম যে আর্লি প্রেগনেন্সি যে স্টেজ গুলো সব থেকে ডিফিকাল্ট থাকে। সাবধানে থাকতে হয়, সেই সময়টা আমি ওখানে কাজ করেছি। শুধু কাজ করিনি, আমি একটা একটা আইস টাবের মধ্যে ঝাঁপিয়েও দিছি, বাবা, মারামারি সিন করেছি, সব করেছি যা যা সেটা কি করা উচিত ছিল। 1 মাস 2 মাসের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ 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 তখন তুমি জানতে যে তুমি প্রেগনেন্ট? ডেফিনেটলি, হ্যাঁ। ও, না অনেক সময় হয় না, জানতে পারে না। না 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 না, না না। তখন জানতো এবং আমি ওকে বলেও দিচ্ছি, মানে সেই সময় প্রথম দিকটা তো সবাই একটু হাইড করে হ্যাঁ রাখে হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন কারণের জন্য। তো আমি ওকে বললাম তো ডিরেক্টরকে বলে দে একবার, কারণ না হলে উনি সেইভাবে তো শর্ট ডিভিশনটা করবে। হুম হুম আর ও তো গিয়ে বলেছিল এবং সবার ফ্লোরে মোটামুটি অনেকেই জানতো, হুম হুম মানে হুম হুম। অনেকেই জানতো। তো বরফের মধ্যে ঝাঁপ দিয়েছিলে? মানে ড্রাই বরফের আইস, টাবের মধ্যে? ড্রাই আইস, হ্যাঁ। ও, ড্রাই আইসের মধ্যে, হ্যাঁ। খুব খুব রিস্ক নিয়েছো এটা। হুম। প্ল্যান বাই গড। হ্যাঁ, প্ল্যান। তুমি তো ভীষণ ভগবান বিশ্বাসী। হ্যাঁ, মানে কে না, ভূতেও হ্যাঁ। বিশ্বাসী, ও, ভগবানেও ভূত বিশ্বাসী। এই যে তোমরা এত দূরে বাড়ি করেছো, মানে এটা আউট অফ দ্য সিটি, হ্যাঁ। আউট অফ দ্য সিটি, মল্লিকপুর, হুম। যদিও ভীষণ গ্রিন আর মানে হেলথের পক্ষে খুব সকালে ভালো। আসলে আরো ভালো লাগে। সে তো বটেই, মানে হেলথের পক্ষে খুব ভালো, মানে সবুজ টবুজ, ধুলো ধাওয়া কম হবে। হ্যাঁ, পলিউশনটা এখানে মানে অনেকটাই কম, কারণ এখানে ছাদে যদি আপনি যান আপনি দেখবেন চারিদিকে গ্রিন আর গ্রিন। হ্যাঁ, সে তো বটেই। মানে কিছু একটু আগেই একটা পুকুর দেখলাম, বেশ ভালো লাগলো। একদম একটা না, আশেপাশে অনেক। অনেকগুলো অনেকগুলো। আছে, অনেক। আচ্ছা, তুমি কাম্মা মাঝে মাঝে একটু ভিডিও শেয়ার করো। তুমি ভয় পাও না ওই ব্যাঙ সাপ ওইগুলোতে? ব্যাং সাপ দেখবো বলেই তো এখানে এলাম। না, হ্যাঁ না। আমাদের এই আশেপাশে থাকে ছোট ছোট, মানে আপনার ওটাকে আমরা বলি, অনেক কিছু থাকে। হ্যাঁ গো সাপ বলি। ওরা ঘোরে ও, আমার মানে ভিডিও করে সেটা দেখাচ্ছিল। থাকে। হ্যাঁ, আমার ভয় ভালো ভয় লাগে তো। পেতাম আগে, এখন মানে 1 বছর এখানে এই বাড়িতে আছি আর 2 বছর যাতায়াত করছি, তাই অভ্যাস হয়ে গেছে। মানে কিন্তু আমি মনে হয় এগুলো এখন এদিকে পাওয়া যায় কারণ এখানে এখনো মাটি আছে, মানে হ্যাঁ। মানে কলকাতায় একদম প্রপার সিটিতে কি হয়েছে আর ওখানে বৃষ্টি সবটাই হলে কমপ্লিট। তুমি অনেক কেঁচোও দেখতে পাবে। হুম। কেঁচো দেখতে পুরোটাই তো পাবে, কমপ্লিট ওখানে। বিভিন্ন কালারের বাটারফ্লাইজ দেখতে পাবে। হ্যাঁ। মানে আমাকে বাচ্চাকে শুধু তাই শুধু না, বই খুলে পড়াতে হবে না, আমি দেখি লাইভ শুধু পড়াতে তাই পারবো, না, এই দেখো এটা শীতকালে যদি সেটা। মানে অবশ্যই আসবেন। শীতকালে যখন আসবেন আপনি দেখতে পাবেন মানে প্রচুর পাখি আসে এখানে, প্রচুর হ্যাঁ পাখি হ্যাঁ। অন্য অন্য রকমের। এখনো পর্যন্ত এখানটা, ওটা তো মোটামুটি আমরা বাইপাস দিয়ে যে আসছি, সেই জায়গাগুলো তো সব ইয়ে হয়ে গেছে। হুম হুম হুম। এটা একটু ভেতরে ঢুকে মল্লিকপুরে একটু মানে ভেতরটা বলে, এটা এখনো পর্যন্ত একটু মানে গ্রিন, পুকুর এসব এই গুলো তো তাই আছে। তো, এখন ছাদে উঠলে মানে এখন অনেক হাই রাইজ বিল্ডিং এর মাথাগুলো দেখা যায়। হ্যাঁ, মানে আর দুদিন বাদে এখানে হয়ে আস্তে যাবে, আস্তে ডোন্ট ওয়ারি কংক্রিট অ্যাবাউট এগোচ্ছে দ্যাট। আর কি, হ্যাঁ হ্যাঁ জঙ্গল পিছোচ্ছে। তো এটা আপনি বুঝতে পারবেন উপরে উঠলে। আমাদের বাড়ি এটাই যে এগোচ্ছে কেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। আমাকে তো অনেকে জিজ্ঞেস করলে মানে আমি বলি হ্যাঁ আমাদের ওখানে মাটির রাস্তা এই পর্যন্ত কাদা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কিছুই মানে হয় না জঘন্য ওটাই। জায়গা, জঘন্য। যত মানুষ দূরে থাকুক তত, কারণ আস্তে আস্তে এমনিই ভরে যাচ্ছে, সব ভরে গেছে। সত্যি। এটা আর তোমাদের এই বাড়িটা তোমরা কবে শুরু করেছিলে? বাড়িটা শুরু করেছিলাম বলতে আমাদের জাস্ট নিচের কনস্ট্রাকশনটা ছিল। তো এই বাড়িটা আমরা কিনেছি, মানে পুরো। বাড়ি অবস্থায় কিনেছো? হ্যাঁ হ্যাঁ, ও, নিচের কনস্ট্রাকশনটা আচ্ছা। সমেত কিনেছি, উপরেরটা আমরা নিজেরা করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা অ্যাকচুয়াল এটা 2000, এটা পিছনে কেনার পিছনে অনেক কারণ আছে। প্রথম কথা হচ্ছে এটা বাড়ির সাথে গ্যারেজ আছে, হুম। যেটা ভীষণ ভীষণ দরকার। দরকারি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা একদম নতুন একটা বাড়ি, মানে ও, 2019-এ তৈরি এই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তিনি কোনো কারণে হ্যাঁ হয়তো বাড়ি বেঁচে এত, গেছে। প্রথম কথা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল আমরা বাড়ি কিনবো, মানে ফ্ল্যাট তো। হ্যাঁ, সেটা তো আগের বার হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। বলেছিল যে আমরা দুজনে মিলে একটা বাড়ি কিনবো, ঠিক করেছিলাম যে আমরা ফ্ল্যাটে থাকবো হুম না। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্ল্যাটে থাকবো না, যে কারণে বাড়ি, আর এটা একদম অল্প সময়, মানে 2019-এর বাড়ি, যে কারণে আমাদের তখনই দু ডিসিশন। হাজার কুড়ি লেখা। 2020, ওই মানে হলো, চার হ্যাঁ। পাঁচ বছর বাড়ি, বাড়ি আপনি পাবেন না। হ্যাঁ, মানে আপনি ফ্ল্যাট তো নতুন পাওয়া যায়, কিন্তু বাড়ি যদি আপনি কিনতে, মানে তৈরি বাড়ি আর কি, সেটা পাওয়া সেটা ডিফিকাল্ট। কিন্তু 15-20 বছর পুরনো ছাড়া চট করে কিন্তু চট আপনি করে পাবেন পাওয়া না। যায় না, খুবই রেয়ারলি হ্যাঁ, পাওয়া কারণ যায়। বাড়ি যে বানায় সে। তা তুমি অনা, তুমি তো থেকেছো মানে শহরের বুকে। হুম। হ্যাঁ, মানে তুমি লাস্ট থাকতে কোথায়? শেষ ফ্ল্যাটে, ফ্ল্যাটে এয়ারপোর্টে, থাকতে? হ্যাঁ।
হ্যাঁ, এয়ারপোর্টে ওখানে তো ফ্ল্যাটে থাকতে, মার সঙ্গে থাকতে। তো তোমার না, ওখান থেকে, লাস্ট বলতে ওর সাথে থাকার আগে, হ্যাঁ। হ্যাঁ সেটাই বলছি। তো মানে একা, মানে যখন তুমি ওর সঙ্গে হুম থাকতে হুম না হুম। তখন, তো তোমার ফ্ল্যাট থেকে এখানে এসে তোমার ভালো লাগছে নাকি না? ফ্ল্যাটে আমি অনেস্টলি ছিলাম হচ্ছে অ্যারাউন্ড 10 years, হুম কারণ তার 10 yearsও না, 7-8 years হুম প্রবাব, 7-8, 13, 14, 15, 16, 17, 18, 5 to 6 years ফ্ল্যাটে ছিলাম। তার আগে অবধি আমি বাড়িতেই ছিলাম, হুম, কারণ তার আগে আমাদের শীতের মোড়ে বাড়িই ছিল। হ্যাঁ আমাদের তার আমার মামার বাড়ি, মানে হুম দাদুর বাড়ি আর কি, মামা নেই, দাদুর বাড়ি হাবড়ায়। তো আমার মধ্যে বাড়ি কালচারটা ভীষণ ভাবে না, আছে। হাবড়ায় হ্যাঁ ওদের যেখানে বাড়ি আমরা গেছিলাম আর কি দেখতে, তো একদম পরিবেশ এরকম হ্যাঁ আমাদের এক্স্যাক্টলি এখানে। এরকম, এক্স্যাক্টলি। আর তার সাথে সাথে হাবড়ায় হিউজ ফ্যামিলি, হুম তার সাথে সাথে অনেক মানুষ একসাথে থাকে, যেরকম জয়েন্ট ফ্যামিলিতে হয় হুম। সেরকম। আর হাবড়ায় আমি সত্যি আমার ওই বাড়িটা আমি ভীষণ মিস করি, হাবড়া বাড়িটাকে ভীষণ মিস করি। আগের বাড়ি মানে শীতের মোড়ের বাড়ি থেকে হাবড়া বাড়িকে খুব মিস করি। আর এখানে আমি এক্স্যাক্টলি ওই ফিলিংটাই পেয়েছিলাম। রোডস বলো, আহ, পরিবেশ বলো। আর বাড়ির মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে দোতলা, এটা তো হ্যাঁ, একটা বাড়ির সবচেয়ে বড় সব থেকে প্লাস স্ট্রেংথ। পয়েন্ট। মানে একদম কর্নার টু কর্নার সব আমার। সব আমার আর কি, মানে আমি চাইলে দোতলায় চলে যেতে পারি। আর বলতে আর গেলে, কত প্রিভেসি। আর হ্যাঁ সামনেটাও বলতে গেলে আমারই, কারণ হ্যাঁ আমি বাড়ির সামনে জগন্নাথ। হ্যাঁ, কারণ ওই মানে ফ্ল্যাটের ব্যাপারটা কি, মানে ওয়ালের ভিতরটা আপনার, বাইরেটা কিন্তু আপনার না। না মানে আপনি চাইলে বাইরেটা কিছু করতে পারবেন না, না কালারও না। যারা বলছি না যারা ফ্ল্যাটে রয়েছে তাদের ইয়ে না, কারণ আবার মাঝে মাঝে আমরা কিন্তু সত্যি আমরা ভাবি, কারণ এত বাড়ি মানে পুরোটাই নিজের মেনটেন হেডে, করার মেনটেন করাটা ভীষণ। মানে ভীষণ চাপ। আমরা তখন আমার মনে করি সত্যি এই কারণে বোধহয় মানুষ কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাটই কেনে, মানে হুম। সেখানে সবটা সাজানো থাকে, জাস্ট ঢোকো, আর রেডি। একটা, হ্যাঁ আর একটু বয়স হয়ে গেলে না, যখন ধরো বয়সটা একটু শেষের দিকে যায়, এই তখন মেনটেন একটা বাড়ি করে। মেনটেন, একটা কিছু খারাপ হলো তার হ্যাঁ পুরোটা হ্যাঁ, সবটা হ্যাপা, নিজের অনেক হেডে। ঝামেলা। হ্যাঁ হ্যাঁ যতদিন তোমরা এটাকে করে নিতে পারছো, আনন্দ হ্যাঁ, করতে পারছো, সেটা করে নি করে নি। করে নাও। এরপরে তোমাকে জিজ্ঞেস করি অহনা, তোমার এরপরে হাতে কি কি কাজ আছে? এরপরে হাতে অনেক কাজ আছে। এরপরে হাতে ডাইপার বদলাতে হবে, ন্যাপি ও চেঞ্জ করতে দূরা। হবে, আম, তার সাথে সাথে খাওয়াতে হবে, পড়াতে হবে, অনেক প্রচুর কাজ, মানে হুম, বলার ওটাও না, আমি লিস্টই নেই। আমি ফিল্ম অ্যান্ড সিরিয়ালস বলছি। আমি, দেখো এরকম ভাবে তো কাজ এখনই বলা যায় না, মানে কিন্তু কেউ কি বলে রেখেছে বা কিছু, মানে কথা চলছে। ইনফ্যাক্ট হ্যাঁ, মধ্যিখানে আমার অনেকগুলো কথা হয়েছে, কিন্তু কারণ সবাই তুমি তো সবাই ভীষণ, ওয়েট করছে ফর দ্য বেবি। হ্যাঁ সেটাই আমি জিজ্ঞেস করছি, কারণ তুমি খুবই পপুলার অ্যাক্ট্রেস, তুমি একটা এত সুন্দর একটা ছবির সঙ্গে রাজ চক্রবর্তীর সন্তানের মানে ঋত্বিকের সঙ্গে তুমি অভিনয় করেছো, তো তোমার এখন তো একটা ডিমান্ড থাকবেই ভীষণ ভাবে, সেই জন্যই জিজ্ঞেস করছি যে কি কিরাম কিরাম ধরনের কাজ চলছে, যদি একটু বলো, যে যতটা বলা যায়। না, আমি যেটা বললাম আর কি, কথা হয়ে আছে অনেকজনের সাথে অনেক রকম ভাবে, হুম, কিন্তু সবাই ইজ এক্সপেক্ট ওয়েটিং করছে। ফর দ্য বেবি। আর তার সাথে সাথে আমি কিরকম সিচুয়েশনে থাকবো, আমি কতটা হ্যান্ডেল করতে পারবো, কত তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারবো, আমি সেটা এখনই বলতে পারছি না। তাই সবাই পজে আছে, বাট হুম, আশা করছি যে, যেটা বললাম প্রথমে, যে দুটোই আমার প্রায়োরিটি, আমার ফ্যামিলিও প্রায়োরিটি, কাজও প্রায়োরিটি। কোনোটার সাথে কোনোটা মিক্স আপ করিনি কোনোদিন। তাই যতটা সামলিয়ে চলা যায় সেটাই দেখবো, কিন্তু টাইম বলতে পারছি না এখন এই না মুহূর্তে। সেটা বটে। তোমার মানে টাইম তো বলতে পারবেই না, কারণ ওটা হয়ে যাওয়ার পর তখন তুমি নিজেকে কতটা নিজের শরীরটাও ঠিক করতে হবে, বাচ্চাটাকেও একটা মোটামুটি ঘাড় শক্ত ওরকম একটা স্টেডি জায়গায় আনতে হবে, তার সঙ্গে তোমার লোকজন, তোমার কেউ মানে তোমার হাজবেন্ড এবং শাশুড়ি তো চলে গেলেন, খুবই দুর্ভাগ্য, তোমার শ্বশুর মশাই তো আছেনই, ননদও আছে বললে হুম তোমার, হুম। হ্যাঁ কেউ কি আছে তোমার বাড়ির মহিলা কেউ আছে যে টেক কেয়ার করতে পারবেন? ভগবান আছে। না 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 না, বাড়িতে বাড়িতে কোনো মহিলা নেই, সত্যি কোনো মহিলা নেই। না, হ্যাঁ আমাদের আন্টি যাওয়ার পরে কোনো মহিলাই নেই বাড়িতে। আহ, কিন্তু আমার মানে ওই ওই একটা মানুষের জন্য মনে হয় যে থাকলে আমার অনেকটা হেল্প হতো অনেক রকম ভাবে, মানে শুধু তো ফিজিক্যাল বা ফাইন্যান্সিয়াল দিকটা মানুষের ওটা লাগে না, না, মানে তুমি যদি মানুষের 100টা আয়াও দিয়ে দাও, মেন্টাল তোমার দিকটাই সব হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ চোখটা দিয়ে যে সুপারভাইজিং যে হ্যাঁ ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ। ইট ইজ ভেরি আর ইম্পর্টেন্ট। শুধু হ্যাঁ তাই ওটাই। না, একটু গল্প করা, বাড়িতে হ্যাঁ যখন একা হ্যাঁ হ্যাঁ থাকি, হ্যাঁ বা হ্যাঁ ধরো কিছু একটা মানে প্রবলেম হচ্ছে, সেটা হয়তো আন্টি
বুঝতো যে এটা হুম। এটার জন্য হচ্ছে, তাহলে হয়তো ছেলে হবে, এটা তো ওটার জন্য হচ্ছে, তাহলে হয়তো মেয়ে হবে। এই ধরনের তো ওই মেইলি গল্পগুলো গল্পগুলো, হ্যাঁ। এটা শুনতাম। ফলে তোমার আহ, যে যে দুটি পুরুষ রয়েছে, সুতরাং তুমি পুরোপুরি নিজের মতো নিজে যা পারছ করছো, তাই তো? হ্যাঁ, আর সেটাতে আমার কোনো রিগ্রেট নেই। আমি যেটা বললাম, আমার লাইফে কিছুর জন্যই কোনো রিগ্রেট নেই। আহ, উনি সবই দেখছেন ওপর থেকে, আর তাই হয়তো এখনো অব্দি টাচউড আমি আমার বেবিকে হেলদি রাখতে পেরেছি। আশা করছি তুমি আগামী কি দিনেও হ্যান্ড পারবো। অন, মানে তুমি কি চাইছো যে তুমি নিজে হাতে পুরোটা করবে, না কারুর হেল্প নেবে, আর হেল্প নেবে বা সেটা দেখা যাক। কারণ এখনই আমি বুঝতে পারছি না আমার বাচ্চা কতটা দুষ্ট হবে বা কতটা ভালো হবে। দুষ্টুর কোনো সিন নেই আগামী 4-6 মাসের মধ্যে। তো ওটা তো জেগে থাকা আর ঘুমানোর ব্যাপার। হ্যাঁ, এবার সেটা একটা প্ল্যানিং আছে। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি আয়া রাখতে হয়, এটা আমার কাছ থেকে একটা ওপিনিয়ন নাও, তাহলে ইমিডিয়েটলি তুমি এরকম অবস্থায় থাকতে থাকতে রেখে দাও। হুম হুম, ঠিক। তাহলে ওর সঙ্গে তোমার মেন্টাল বন্ডিংটা 1 মাসের মধ্যে হয়ে গেলে হয়ে না, যাবে, হ্যাঁ। তাহলে তাহলে তুমি অলরেডি ব্যাপারটাকে ইয়ে করে ফেলতে পারলে। হুম হুম বেবি হুম কট থাকতে হবে একটা। হুম হুম হ্যাঁ, হুম হুম। বুঝতে পারছো মানে। আচ্ছা, তোমার এই যে ননদিনী কোথায় থাকেন? উনি ওনার বাড়িতেই না থাকেন। না, এই এই অঞ্চলে? না না না, এখান থেকে একটু দূরে। মানে আমাদের অ্যাকচুয়াল বাড়িটা হচ্ছে বারুইপুর না, আমাদের বাড়িটা হচ্ছে মল্লিকপুর। হুম। ওর বাড়িটা হচ্ছে বারুইপুর, মানে ও এখান তাহলে থেকে খুব একটা বেশি বেশি দূর দূর না। না। না, বেশি দূর না, বাট হ্যাঁ। ওরও ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটি ছেলে। বড়? 9 বছর বয়স, 9-10। তাহলে ও একটু হেল্প করতে পারবে, সেটাও একটা হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে দিদি তো প্রত্যেকদিন খোঁজ নেয়, প্রত্যেকদিন জিজ্ঞেস করে কেমন আছি না আছি, সবকিছুই করে। এখন কিছুই নেই মানুষের, সবারই এখন সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমিও আমার কাজে ব্যস্ত। আমি কদিন দিদির বাড়িতে গিয়ে দিদিকে হেল্প করতে পারছি, কারণ জামাইবাবু কিন্তু তোমার পুলিশে, উনি কিন্তু বাড়িতে থাকে না। ও বাবা। তো শি ইজ অলসো ম্যানেজিং এভরিথিং অ্যালোন। তো হুম। সেখানে মানে ওরকম ভাবে ইউ কান্ট এক্সপেক্ট পিপল যে তাহলে তোমাদের সে সবাইকে আসবে। একসঙ্গে থাকতে হয়, না তো মুশকিল। এবার না, দিদির আবার শাশুড়ি আছে, ও তো বাবা, হ্যাঁ। সেখানে একটা ডেফিনেটলি ওনার একটা দেখাশোনার ব্যাপার থাকে। তো সবাই এখন সবার মতো নিজেরা স্ট্রাগল করছে এখানে। তবে টাচফুড তোমার যে শ্বশুর মশাই আছেন, এটা বাড়িতে একটা তোমার বিরাট বড় আস্থা। কেননা ওনার চোখের সামনেই পুরো ব্যাপারটা যা ঘটার ঘটবে। হুম হুম ফলে এইটাতে তোমরা নিশ্চিন্ত থাকতে পারবে, কারণ অফিসে আমি দেখি যে আজকাল বাচ্চা বাচ্চা মেয়েরা যারা প্রেগনেন্ট হচ্ছে, বাচ্চা হচ্ছে, যাদের বাড়িতে কেউ থাকার নেই, শুধুমাত্র আয়া, তারা তো বাড়ি ভর্তি সিসিটিভি লাগে, পাশে ল্যাপটপ রেখে কাজ করে। কি করবে বলো? কিছু করার নেই, মানে আপনার পরিস্থিতি যেরকম, আপনাকে তো দেখুন, আপনি থেমে যেতে পারবেন না কোনো কিছুর না, জন্য, কাজ আপনাকে তো করতেই হবে। কাজ করতে হবে, এগোতে হবে, কারণ এবং একটা দিন আপনার বাচ্চাটাকেও ঠিক কাটবেই। করে দেখতে হবে। সবটাই করতে হবে, সেটাই এবং তো ওই বলছি। ওরকম পাশে ল্যাপটপ রেখে, আমি লাস্ট যখন দেখেছি পাশে একটা ল্যাপটপ এবং 4-5টা ঘরের মনিটরিং করে একদম সারাক্ষণ। 4টে ঘরের মনিটর করে রাখা আছে, ও অন্যতে কাজ করছে, ওটা দেখে যাচ্ছে, আর ওখানে ও মুখে বলে বলে যাচ্ছে। যাচ্ছে, আর হ্যাঁ। ফলে ওরাও কিছু সেরকম করতে ওভাবে পারে না। করাতে পারে। হ্যাঁ, ওটা একটা ভালো আইডিয়া। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করছি, যে তুমি একটা বলেছিলে যে তুমি নাকি প্রথম যখন প্রেগনেন্ট হয়েছিলে তখন কি করছিলে, নিজেই বমি করছো, নিজেই আবার উঠে খাচ্ছো, নিজেই করছো, সেটা একটুখানি তোমার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। হ্যাঁ, ও যত যখন তোমার মানে একটু ডেলিকেট এক্সপিরিয়েন্স যেটা। ডেলিকেট এক্সপিরিয়েন্স বলতে, সবার প্রেগনেন্সি তো একরকম হয় না। আমার প্রথম ফেজটা একটু নড়বড়ে ছিল। আম, তো সেখানে যখন ওকে তো ডেফিনেটলি তখন ওই একমাত্র আর্নিং, এখনো ওই একমাত্র আর্নিং মেম্বার। আমি তো এখন আছি এখন রেস্টে। তো আহ, ও যখন বেরোতো তখন আমি তো একাই থাকতাম, আঙ্কেল থাকতো, কিন্তু এখন 100 বার বমি পেলে তো মানুষকে 100 বার বলা যায় না। বমি যখন হতো তখন হয়তো বমি করতাম, তারপরে আঙ্কেলকে বলতাম, কারণ তখন হুট করে পায়। আর আহ, তারপরে যখন ও চলে আসতো বা আমি তখন যখন কাজে যেতাম তখন তো ও থাকতোই। বাট আই এম শিওর যে সবারই, সব মায়েরাই যারা প্রেগনেন্ট হয়েছে কোনো সময়, আম, তাদের সবার লাইফে একটা নিজেদের ওন স্ট্রাগল আছে, আর হ্যাঁ। সেটা হওয়াটাও ইম্পর্টেন্ট, আর তোমার তাই না? শুটিং এ মানে কখনো এরকম হয়েছে যে বমি পাচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে, ও, অনেকবার হয়েছে। সব মাদেরই নিজেদের একটা স্ট্রাগল থাকে, মানে এটা সেটাকে আমি অনুরাগের ছোঁয়ার সময় হয়েছে? সেটাকে আমি মাথায়, আমার যখনই আমার মেমোরিতে আসবে আমার মনে হয় আমি চেরিশ ভালো করবো, লাগবে, যে চেরিশ ভালো করে। লাগবে যে হ্যাঁ, এরকমও হয়েছে ওরকমও হয়েছে। আর তাছাড়া আমার স্ট্রাগল খুব একটা বেশি করতে হয়নি, কারণ আমার বমি ভাবটা খুব তাড়াতাড়ি সেরে গেছে। আর তার সাথে সাথে ওর তো সবসময় ছিল, আছে, so হ্যাঁ। I was fine. কি খেতে তোমার খুব ভাল লাগতো বা লাগে এখন? মানে কোনো পার্টিকুলার কোনো পার্টিকুলার কোনো ক্রেভিং ওর কিন্তু নেই যে আমি মানে এটাই খাবো, বেশি খাবো, সারাদিন খাবো, এরকম কোনো ব্যাপার নেই।
তবে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে মিষ্টিও আগেও পছন্দ করতো, কিন্তু এখন যেটা হয়েছে, এখন যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই, হয়তো মনে হচ্ছে যে ওটা বেশি ভালোবাসছে না। ব্যাপারটা হচ্ছে আগে একটা বাধ্যবাধকতা ছিল, ডায়েটের ব্যাপার ছিল। এখন যেহেতু সেই পাটাপাটটা নেই, তাই ওই খাওয়াটা বেড়ে গেছে। হ্যাঁ, এখন তো একটু শান্তিতে মিষ্টি খেয়ে নাও, কারণ যখন শুটিং টুটিং করবে তখন তো আবার পারবে না। একটু শান্তিতে মিষ্টি খেয়ে নিতে পারলে খারাপ হয় না বলো? হ্যাঁ, রাইট। একটু মিষ্টি একটু ভাত শান্তিতে খেয়ে নাও না, এখন। ভাত আমি এখনো কমই খাই, আমার ভাতের সেরকম খুব ক্রেভিংস ক্রেভিং নেই। নেই। বাট ফ্রাইড আইটেমস, একটু বার্গার, পিৎজা ওর এইসব। জীবনের সব থেকে দুঃখ আমার মনে হয় পুরো প্রেগনেন্সিতে, ও কেএফসি খেতে পারছে না। ও খেতে পারছো না? একদম ঠিক না। কারণ কিছু কিছু ব্র্যান্ডে, নাম নেব না, নাম নেব না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ব্র্যান্ডে এমএসজি থাকে, হ্যাঁ। যেটা খেলে মাঝে মাঝে প্রবলেম বাচ্চার ক্ষতি, হতে হ্যাঁ পারে, হ্যাঁ তো হ্যাঁ। সেটার জন্য সেটাকে অ্যাভয়েড মানে করছি। সি ফুডে একটু সমস্যা হয় মাঝে মাঝে, তো মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করছি, সব অ্যাভয়েড করতে পারছি না এই। আচ্ছা, এবার একটুখানি আম, তোমার হয়তো ভালো লাগবে না, কিন্তু এ কথাটা আসছি। সেটা হচ্ছে তোমার মার প্রসঙ্গে। সেটা হচ্ছে যে উনি আবার স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন জায়গায় যে আমি দেখবো না। মানে নেগেটিভ স্টেটমেন্ট দিয়েছেন, কি দিয়েছেন আমার অত মাথায় মনে নেই। মোট কথা, এই বাচ্চাটা হওয়া জানা সত্ত্বেও উনি নেগেটিভ স্টেটমেন্ট দিয়েছেন, এই বোধহয় সম্ভবত। হ্যাঁ, তো আম, এই দুজনের মধ্যে কোনো ব্রিজ আছে যে ব্রিজটা এটাকে ফিল আপ করতে পারে? আমি আমার লাইফে এখনো অবধি যারা যারা সত্যি সত্যি পাশে ছিল, আমিও তাদের পাশে আছি টিল ডেট। আর এই স্পেশালি এই ফেজে যারা যারা, যেরকম মেঘনা দি আমাদেরকে খুবই, আমার সাথে তো খুব কম দিনের পরিচয়, আম, কিন্তু ওর সাথে অনেক বছরের পরিচয়। আহ, আমাকে বাড়িতে ডেকে স্বাদ খাইয়েছে, হুম। ভীষণ সুন্দর করে অ্যারেঞ্জমেন্টস করেছে, আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল। তো বাইরের লোকরা যখন এত সুইট হতে পারে, আহ, বাড়ির লোকরা একটু অন্যরকম না, হতেই পারে, দ্যাট ইজ ফাইন। কিন্তু আম, আমার এটাতে কোনো রিগ্রেট, আমি যেটাতে বললাম যে আমার এই ফেজে আমার কিছুই এমন নেই যেটাতে আমি রিগ্রেট করি বা যেটাতে আমার খুব খারাপ লেগেছে। আর যাকে মানে যে আমাদের কোনো মানে সুখ দুঃখ কোনোটাতে আসেনি, তার ব্যাপারে আর আলাদা করে কি কি বলবো। বলবে, না, তুমি কি সেটা বলবে? হয়তো ওর একটা মানে ইয়ের জায়গা থেকেই বলছে, কিন্তু আমি আমার মতে যে দেখো, মানে ওকে জন্ম দিয়েছে মানে ওর মা, তো সেটা তো, এটা তো কোনোদিন অস্বীকার করা যাবেই না, মানে আর আর এই সময়টা বিশেষ সম্ভব করে, না। তো এই সুতরাং সময়টা বিশেষ করে, কারণ অন্যান্য সময় মা অনেক দূরে থাকে, তাকে মারা দেশ পাড়ি দিয়ে মেয়ের কাছে চলে যায় দেখাশোনা করবে হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। বিদেশে চলে যায় মারা, মেয়ের বাচ্চা হবে বলে 6 মাস আগে থেকে চলে যায়। হুম হুম হুম। সেক্ষেত্রে এটা একটু ভেরি মানে রেয়ার আহ, বলবো। এবার উনি যেটা কি ভেবেছেন কি ভাবেননি, এটা সম্পূর্ণ দেখুন, উনি নেগেটিভ তো প্রথম থেকেই বলেন, এবং আমরা মানে এই অবস্থায় নেগেটিভ বলাটা খুব আনফরচুনেট। সেটা উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে কি ভাবছেন কি দেখছেন, কিন্তু আমাদের চ্যালেঞ্জ কিন্তু ওনার সাথে কোনোভাবেই না যে আমরা ভালো থেকে ওনাকে দেখাবো না। না না না। কারণ জীবনে কিন্তু ভালো থাকাটা একটা ভীষণ বড় লড়াই। হুম হুম হুম। সেটা আমি আবার মানে আরেকটা ইন্টারভিউতে বলেছি যে এই লড়াইটা হয়তো আমার থেকে বেশি ভালো উনি বোঝেন, যে একটা দিন ভালোভাবে থেকে কাটাতে গেলে কতটা লড়াই করতে হয়। একদম। সেখানে আমার হতেই পারে ইনিশিয়াল ধারণা যে কোনো মানুষ সম্পর্কে বা কোনো সম্পর্ক নিয়ে, যেটা খারাপ বা এটা ভুল দিকে যাচ্ছে, বা সেটা সেইভাবে কাউকে গাইড করাটা আমি মনে করি না ভুল, আপনি করতেই পারেন। কিন্তু যখন কিছুটা সময় কেটে যাওয়ার পর দেখ মানুষের একটা স্থিতি আসে। যে একটা স্থির আছে, আমরা তো আমাদের লাইফস্টাইল কোনো উগ্র না, কিন্তু কোনো সময় উগ্র ছিল না যে আমরা সারাক্ষণ নাইট আউট করছি, আমরা মানে এটা করছি ওটা করছি সেটা করছি, সেটাই না। আমাদের প্রথম ডে ওয়ান থেকেই যে আমাদের সুস্থভাবে থাকতে হবে, আমাদের কেরিয়ার ফ্যামিলি সবটাই নিয়ে থাকতে হবে। তো সেইখানে আমার এইখানে আপত্তি না, মানে বাজে কথা বললে কি এবার আমাদেরও খারাপ লাগে, বা আমরা কিছু প্রথম ডে ওয়ান থেকে কিছু বলিনি, মানে কোনো না কোনো কোনো স্টেটমেন্টের তুমি এই এগেনস্টে কিছু কথার বলি না। এগেনস্টেও তো কিছু বলনি। না, কিছুই বলার নেই, আমরা বলিই না কোনো কথা। আমি ওই যে বললাম যে এটা হাজার চেষ্টা করলেও, যেটা তো অস্বীকার করা যাবে না যে উনি আমার মা, হ্যাঁ হ্যাঁ। এটা অস্বীকার করা যাবে না। আর আহ, মায়ের এগেনস্ট এইভাবে লড়া যায় না। না। উনি ওনার মানসিক শান্তির জন্য যেইটা বলছেন, যেইটাই বলছেন, এটা উনি কিন্তু ওনার শান্তির জন্যই বলছেন, মানে উনি বলে শান্তি পাচ্ছেন। তো উনি শান্তি পাচ্ছেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই তাতে। আর তোমার কখনো মনে হয় যে একটা ফোন তুলে মাকে বলি এসব কি করছো? আমার এই এই ফোনটাই প্রশ্নটা আবার মাথায় ঢুকছে এই না ফোনটাই আমি। ভীষণ মিসিং ছিল ডে 1 থেকে। উম, তাই? কারণ ডে 1 থেকে একটা দিনও মানে
সোশ্যাল মিডিয়ার থ্রু উনি হয়তো অনেক কিছু, আমি আবার বলছি কিন্তু আমি মানে ওনার সম্পর্কে কোনো বাজে না না, খারাপ কথা বলো না, বলছি হ্যাঁ। না, আমি আমার মনে হওয়াটা বলছি আর কি, যে ডে ওয়ান থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের কাছে উনি হয়তো খোঁজ নিয়েছেন, কিন্তু সেটা হয়তো ওনার রাগের কারণে বা জেদের কারণে যেটাই হোক, কিন্তু স্টিল আজকের ডেট পর্যন্ত ওর ফোনে কিন্তু একটা ফোন আসেনি। তুমি কি কখনো ফোন করেছো? আমার আমার সত্যি এই প্রশ্নগুলো মাথায় ঢুকছে না। আমি আমি শুধু ভাবছি যে কত হাজার টাকার ডায়পার লাগবে মাসে। না না, সেটা তো লাগবেই, সেটা লাগবেই, ডায়াপারটা লাগবেই, ওটা আনলে তোমাদের ঘুম হবে না। কেন এটা জিজ্ঞেস করছি, কারণ একটা মেয়ে, মা না হয় বয়স হয়ে গেছে, ঠিক আছে, যদিও তোমাদের বয়সের গ্যাপ খুব কম, যেটা মনে হয় দেখলে, হ্যাঁ, কিন্তু তবু তো মনে হয় যে একটা মা এরকম প্রেগনেন্ট অবস্থায়, মা মা, তুমি কি করছো, এটা মানে এরকম কি কখনো মনে হয়েছে বলি? আমার প্রেগনেন্ট অবস্থা নাতে কিছু যায় আসে না। আর সত্যি কথা বলতে আমার জীবনে সময় খুব কম নেগেটিভিটির জন্য। আমি ভীষণ পজিটিভ। আমাকে না না, দেখলেই তুমি এটাও তো বুঝতে পারবে। পজিটিভ যে তুমি এটা ফোনে বললে। না, নেগেটিভ আর পজিটিভ তো কোনোদিনও এক দেখুন, হতে ব্যাপারটা পারে না। কিছু আছে, এই 2 বছরে মানে অনেকটা জল বয়ে গেছে, তো হ্যাঁ, এটাকে না ওইভাবে ঠিক এক্সপ্লেন করাটা সম্ভব বুঝতে নয় পেরেছি, এক এতটা, কথায়। হ্যাঁ। বা আমি হয়তো যদি বলতাম সব যে ভুলে গিয়ে একটা ফোন করলাম, এটা হয় না। এটা হয় না, মানে অনেকটা আগে কিছু ব্যাপার মানে না, হয়ে গেছে। আমার খুব খারাপ লাগে শুধু একটা মানুষেরই জন্য এই বাড়িতে, সেটা হচ্ছে আমার দিদা। হুম। আহ, মানে ওনার শেষ ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার। তো আমি এটা হ্যাঁ, সবসময় এইটা বলি, তোমার একটা প্রবলেম। যে আমি শুধু তখনই বলেছিলাম কিছু কথা যে আম, আমার তো ওনার সাথে কিছু সমস্যা ছিল না, বা ওনারও আমার সাথে কোনো সমস্যা ছিল না। ইনফ্যাক্ট আমরা এভরি সানডে করে কথা বলতাম। হুম। যখন একজন অ্যাবসেন্ট থাকতো বাড়িতে, উনি লুকিয়ে লুকিয়ে আমাকে ফোন করতো আর কি। হুম। তো সেই সবগুলো সবই হয়েছে। আর দিদি আমার খবরটাও জানতো, ভীষণ এক্সাইটেড হ্যাঁ, ছিল। এটা কিন্তু উনি জেনে গেছে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক হয়েছিল শেষে। তো ওর সাথে ফোনে কথা বলতো মাঝে মাঝে যখন আমাকে ফোন করতো। তো সেটা একটু খারাপ লাগে যে দিদা শেষবারের মারা মতো যাওয়ার পর দেখতে তুমি দেখতে পাইনি, পাওনি? না দেখতে দেওয়া হয়নি। তো সেটাই একটা খারাপ লাগে, বাট তাছাড়া আমার লাইফে কোনো বাড়িতে রিগ্রেট নেই। গেছিলে দেখতে? হ্যাঁ, দেখতে দেওয়া হয়নি। ও মানে আপনাদের সেদিন শো ছিল, আমরা ওয়ার্ল্ড নাইট করে ভোর প্রায় 4টে থেকে 5:30 পর্যন্ত দাঁড়িয়েছিলাম, যে আচ্ছা, তো দেখতে দেওয়া হয়নি সেটা। উনি সেটা উনি ঠিক, মনে উনি করেছেন ঠিক। যে আমার মনে হয় যে সবার আলাদা আলাদা ঠিক আছে, ওপিনিয়ন্স যা আছে। করছে। তোমাদের কি শো সব ছিল? ঠিক। শো ছিল বলতে স্টেজ। ও, তুমি স্টেজ শো করো? হ্যাঁ, ডেফিনেটলি করছো করি। মানে এখনো? মানে তোমার না, কত এখন মাস অব্দি, করি না। মানে প্রেগনেন্সি কত মাস পর্যন্ত 6 শোটা মান্থস করেছো? মতো। 7th মান্থ। 7 মান্থ। কি কি করো শোতে? যা অডিয়েন্স ডিমান্ড করবে, আমরা এন্টারটেইনার, আমাদেরকে আহ, গান করতে বলা হয়, ডায়লগ বলতে বলা হয়, ডান্স করতে বলা হয়। হ্যাঁ। ডেফিনেটলি আমরা সবার একটা লেভেল আর আছে তুমি কার কার শোয়ের। সঙ্গে করো? সবার একটা প্যারামিটার আছে, যেটা এক ন্যাচারালি। একজন ক্রস করে, এক একজন ক্রস করে না। আমি আমার প্যারামিটারের মধ্যে থেকে যতটা এন্টারটেইন করা যায়, কথা বলে, নাচ করে, ফাটিয়ে গান করে বাহ, করি। ভেরি নাইস। তো তোমার কেউ জুটি আছে নাকি তুমি একাই না, করো? কোনো জুটি নেই আমার, আমি তো আমি অনেকবার তো ওর বলেছি, সাথে জুটি আমি অনেকবার বলেছি যে আমাকে একটু গানের সুযোগ করে দে, হ্যাঁ 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 হ্যাঁ। নাচেরও সুযোগ করে দেবো। নাচের সুযোগ করে দে। হ্যাঁ, কিন্তু উম, সেটা ও মানেনি। না, ও রিস্ক নেয়নি কারণ ও মারধর খুব ভয় পায়। যাই হোক, তাহলে তোমার মোটামুটি একটা বেশ সুন্দর, আর তোমরা তো এখন তার আগে, মানে অগস্ট মাসে বেবিটা আসার আগে, অগস্টের ফার্স্ট উইকে ওর বেবিটা আসতে চলেছে ঈশ্বরের কৃপায়। সেটা আসার আগে তো তোমরা এখন তার জন্য কোনো জিনিসপত্র কিনছো না? নট নাও, বাট আমার কাছে গিফট অলরেডি চলে এসেছে ওর হ্যাঁ, জন্য। সেটা, হ্যাঁ, এটা সেটা। অলরেডি যদি মানুষ। থাকে বা অনেকে পাঠিয়েছে সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে, কিন্তু আমাদের গুলো সব অ্যাড টু কার্ট, হ্যাঁ, মানে সব এরকম দাঁড়িয়ে আছে আর কি। কাটে দাঁড়িয়ে আছে। পজে হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। এত তাড়াতাড়ি কিনেও কোনো লাভ নেই না, মানে আর হবে না। কালারটাও তো ঠিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, কি? ও এটা আমাকে খুব বকা দেয় কালারের জন্য, ও, যে পিঙ্ক আর ব্লু? পিঙ্ক না, একটা কালার কি করে জেন্ডার ডিসাইড করতে উইচ পারে। ইজ ট্রু। আমি কিন্তু আমার ছেলের সময় একটা পিঙ্ক বাথটাব কিনেছিলাম। আমাদের ছেলে হলে পিঙ্ক শার্ট পরানোর খুব ইচ্ছে আছে। আর হ্যাঁ মেয়ে হলে সব ব্লু ড্রেসেস পরাবো। আমার নিজেরও ব্লু খুব হ্যাঁ হ্যাঁ ফেভারিট। হ্যাঁ হ্যাঁ। না, আমার মনে হয় এইটা অ্যাকচুয়ালি, আমি মিথ্যে কথা বলছি, আমি এটা আগে ভাবতাম যে সত্যি এরকম ভাবে কালার ডিসক্রিমিনেশন করে তুমি জেন্ডার বলতে পারো বা হোয়াট এভার ইট ইজ, কিন্তু ও আমাকে এটা বলেছে
যে এটা ভাবিস না, আর এসব একদম আমার শুধু পছন্দ কালার না। কেন, মানুষ তো দেখি এখন মানে সেন্ট, বডি স্প্রে এগুলোতেও মানে মেল ফিমেল খোঁজে। আমি হ্যাঁ, তো গন্ধ দুরকম বুঝি, একটা সুগন্ধ একটা দুর্গন্ধ। ইনফ্যাক্ট ছেলেদের বডি স্প্রে গুলো ভীষণ ভালো, আমি ওগুলোই বেশি পছন্দ করি। তো ওরকম হ্যাঁ, ভাবে কোনো ডিসক্রিমিনেশন নেই এখনো। হ্যাঁ, হ্যাঁ, ডিসক্রিমিনেশন নেই তো। একটা কথা জিজ্ঞেস করি তোদেরকে, যে তোরা নাম ঠিক করে রেখেছিস ছেলে বা মেয়ে? বলো, তুমি বলো। ঠিক করে রেখেছি, কিন্তু কিছুতেই বলবো না। হ্যাঁ, আমাদের ডিসাইডেড আছে, বাট এখনই আমরা রিভিল করতে চাইছি না, যদি বাই চান্স পাল্টে যায়। হ্যাঁ, মেয়ের নামটা পাল্টাবে না, মেয়ের নামটা একদম ফিক্সড আছে, হুম যদি মেয়ে হয়। তবে ছেলের নামটা একটু হলেও পাল্টাতে হুম পারে, হুম। তো আমরা এখন অব্দি ডিসাইডিং ফেজে আছি। খুব ভালো কথা। আর কোন ডাক্তারের নাম বলতে হবে না। এই যে তোরা মল্লিকপুরে থাকিস, কোন নার্সিংহোমটা ঠিক করেছিস কাছাকাছি? একদম মল্লিকপুরের বুকেই আমরা ডেলিভারি করাবো, সেটাই আমরা ডিসাইড করেছি। কোথায়? আমার তো ইচ্ছে ছিল বাড়িতে ডেলিভারি করানো, কিন্তু আমি ক্ষমা দাও। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয়েছে আমার মধ্যে সেই স্ট্রেংথটা নেই, যাদের মধ্যে আছে কুডোস টু দেম। হ্যাঁ, তবে এমন কোন জায়গা থেকেই করাবো বাইপাসের কাছাকাছি নিশ্চয়ই। বাইপাসে, হ্যাঁ হ্যাঁ। যেখানে আমি তাড়াতাড়ি যেতে পারি, যেখানে ও সেটাই। তাড়াতাড়ি যেতে পারে, হ্যাঁ, যেখানে আমার বাড়ির লোকেরা তাড়াতাড়ি যেতে পারে, আর যাতে আমি তাড়াতাড়ি ফিরতেও পারি এবার। ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে ওর গোলাপি বা নীল দুটো বেলুনই ও রাখবে। দু রকমের রঙই ও ইউজ করবে, দুটোই ও করবে। এক হাতে গোলাপি নেল পলিশ, এক হাতে ব্লু নেল পলিশ পরে ও হয়তো ডেলিভারিতে যাবে। এবং যেটাই হোক না কেন, খুব সুন্দর সুস্থ একটা স্বাভাবিক ফুটফুটে আহ, একটা বাচ্চা, একটা সন্তান ওর কোলে আসবে। এবং তার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করব। কারণ অহনাকে আমি মানে অহনার আগেও আমি ইন্টারভিউ নিয়েছি, এবং আমাকে ওকে খুব ভাল লাগে, খুব মিষ্টি। মানে ওকে দেখলে ওকে যেরকম মনে হয় অভিনেত্রী বা গ্ল্যামারাস বা কি, কিন্তু আমার সঙ্গে কথা বলে বুঝেছি ও অসম্ভব ঘরোয়া এবং নিপাট মাটির একটি মেয়ে। মানে একদম মাটির সঙ্গে লাগা। ওর সাইডে কিন্তু কোনো পাখা নেই। ওর কিন্তু মানে কোনো মানে সত্যি বলতে কি, ওর পাখা লাগানো আছে বা ওর গায়ের রং দেখে মনে হচ্ছে যে ওরে বাবা, ও আকাশ থেকে কথা বলে। একদম না, ওর সঙ্গে কথা বলতে এলে ও নিজেই চাটা আপনার হাতে দেবে, বিস্কুটটাও দেবে, দিয়ে বলবে এখানে বসো, কথা বলো। একদম নর্মাল ফ্যামিলিতে যেরকম হয় সেরকমই হও না। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার পরেও আমি দেখলাম যে আমি ওকে ছুতে পারছি। এ বাবা, ভুলভাল এটা কথা অবশ্যই আমি আসে। মজা করছি। আম, আশা করি ওদের দাম্পত্য জীবন এবং ওর মাতৃত্ব ভীষণ 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 ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করি। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশেপাশে সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর জানেন তো, জীবনটা না দুটো দিনের। প্রত্যেকের সঙ্গে একটা ভাব ভালোবাসার সম্পর্ক রাখলে দেখবেন আপনাদেরই ভালো লাগছে। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার, আমি দীপঙ্কর রায়। নমস্কার, আমি অহনা। আজকে আমরা নিবেদিতা অনলাইনের সাথে বসে আছি। ভীষণ সুন্দর দিদি একটা আমাদের সাথে রয়েছে আজকে। ইন্টারভিউ হয়েছে, একটা ভীষণ ইন্টারভিউ বলবো না, এটাকে আমি আড্ডাই ও, বলবো। আমাদের সাথে দিদি নেই, দিদির সাথে আমরা রয়েছি। দারুণ একটা আড্ডা হয়েছে, তোমরা প্লিজ দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো এই মজার আড্ডাটা। আর কিপ ফলোইং নিবেদিতা অনলাইন।